সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি সেই টাঙ্গাইলের প্রত্যন্ত একটি অঞ্চলে, যেখানে আপনারা সবচাইতে বাংলাদেশের সবচাইতে কমেডি কিং ভাদাইমার অভিনীত আপনারা দেখেছেন অনেক ভিডিও। সেই সিডির আমল থেকে শুরু করে ইউটিউব কাঁপানো অনেক ভিডিও আপনারা দেখেছেন, এবং তার সাথে এইখানে পাশে আমাদের সেই জনপ্রিয় ভাইরাল সেই নায়িকা আমাদের আশা আপু, ওই পাশে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কানকাটা রহিম ভাই, আবার এই পাশে আছে আমাদের আরেক দাদা ভাই মোতালেব মল্লিক দা। এই যে তিনজনকে আজকে আপনারা দেখতেছেন, ভাইরাল পার্সন তিনজনেই আমাদের কৌতুক জগতের যতগুলো আর্টিস্ট ছিল তার মধ্যে একে একে অনেকেই চলে গেছে, আপনারা জানেন অনেকেই মারা গেছে। তো এর মধ্যে আমাদের এখন যারা বেঁচে আছে তাদেরকে আমি একসাথে করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, কারণ অনেকেই চলে গেছে, তাদেরকে আর কখনো আপনারা দেখতে পারবেন না। এই কারণে আমি কিছু স্মৃতিচারণ ধরে রাখার জন্য আজকে তাদের কাছে চলে আসলাম। তো আশা আপু, কেমন আছেন? ভালো। এই যে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে আপনি জনপ্রিয় একজন নায়িকা টাঙ্গাইলের, আসলে কি আপনি টাঙ্গাইলের নাকি অন্য কোনো জেলার? এইটা আজকে দর্শকদের ক্লিয়ার করেন। আমি তো আসলে টাঙ্গাইলের না, আমার বাড়ি হলো বরিশাল। আমি বরিশালের মেয়ে, আর ঢাকায় আমার জন্ম। আমি টাঙ্গাইলে বেশিরভাগ শুটিং করি, এর জন্য মানুষ বলে যে আমার বাড়ি টাঙ্গাইল। ও, তার মানে আপনি টাঙ্গাইলের না? না, আমি টাঙ্গাইলের না। দেখেন, আপনাদের যে একটা ভ্রান্ত ধারণা ছিল, 80% 90% মানুষই জানতেন যে উনি একজন টাঙ্গাইলের আর্টিস্ট, আসলে কিন্তু উনি টাঙ্গাইলের না। একসাথে আমরা অনেকগুলো পার্সনকে পেয়েছি যারা সবাই কৌতুকের সেই জনপ্রিয় আর্টিস্ট, এবং আশান আলী, ভাদাইমা ভাই, রবি চেঙ্গু, নায়েব আলী, সবার সাথেই তারা অভিনয়ে অংশগ্রহণ করেছিল। তো আমাদের আশা আপু কিন্তু দীর্ঘদিন ধরেই কৌতুকে অংশগ্রহণ করছে, অনেক ভিডিওতে অভিনয় করেছে, তার হাস্যকর অনেক ভিডিও আপনারা দেখেছেন। আচ্ছা, আপনি যে আশা পাই যে ভাদাইমারে যেই যে ইচ্ছা রকম মাইর দিতেন, এই মাইরগুলা কি সত্যিকার ছিল? না, মায়ের গুলা ঠিক আছে সত্যি, কিন্তু ভাদেমা কিন্তু বেশি মারতো। ভাদাইমা আপনার বেশি হ্যাঁ, মারতো? ভাই বেশি মারতো। তারপরে মনে করেন তার মায়ের ছাড়া কোনো কাজ নাই। আমরা মায়ের প্রচুর মায়ের খেয়েছি, বর্তমান মায়ের খাইতে খাইতে মনে করেন আমরা এরকমই। আর সে বাস্তবে মাইর না দিলে তার মানে এক্সপ্রেশন আসে না। হ্যাঁ, তার মানে এই যে বউয়ের রুল করতে করতে আপনি হ্যাঁ, জীবনের সর্বোচ্চ মাইর যদি প্রচুর। বাদাইমার হাতে কেউ খেয়ে থাকে, আমি তাহলে আপনি আছেন। হ্যাঁ, আচ্ছা, রবি চেঙ্গু ভাইয়ের সাথে আপনার যে অভিনয়গুলো হতো, হ্যাঁ, এর মধ্যে বেশিরভাগই তো রবি চেঙ্গু একদম যে চিকন ছিল, আসলে কি ওনার বাস্তবে বডিটা এত চিকন? অনেক চিকন রবি ভাই, কিন্তু এত মোটা আমি কখনো দেখি নাই। তো তাকে তাকে চিকনই দেখছি। আবার মাঝখানে যখন তার সাথে আমি শুটিং করছি, আরো চিকন হয়ে গেছিল। আরো চিকন হয়ে হ্যাঁ। গেছিল। আচ্ছা, আমরা এখন চলে যাব পাশে আমাদের রহিম ভাইয়ের কাছে। তো রহিম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভাই, তুমি কেমন আছো? জি ভাই, আমিও আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক আপনার ভিডিওটা দেখতেছে, আপনাকে এর আগে অনেক ভিডিওতে দেখেছে। তো আপনি এই যে বিভিন্ন কৌতুক এবং ভিডিওতে অংশগ্রহণ করতেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এর মধ্যে আমাদের অনেক মানুষ চলে গেছে, যদি আপনি নামগুলো বলতেন যে কে কে আমাদের মাঝ থেকে চলে গেছে। তো সর্বপ্রথমে আমার কলিজার ভাই, বন্ধু, ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে এর আগেও পারভেজের মাধ্যমে আমি কয়েকটা সাক্ষাৎকার দিয়েছি। তো আবার আজকে নতুন করে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের উপহার দিতে যাচ্ছি। তো আমাদের মাঝে আশামণি আছে, যাকে আমরা ছোট্টতা পেয়েছিলাম 2007 সাল থেকে ওর সাথে পরিচয়। তো অনেক দিন ধরেই আশাকে নিয়ে একটা সাক্ষাৎকার অনুষ্ঠান পারভেজ করতে চায়। তো কপাল গুনে অনেক কষ্ট করার পরে, চেষ্টা করার পরে আজকে মিলছে। তো আশাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই, সেই সঙ্গে দর্শক ভাইদেরকে ভালোবাসা জানাই। তো এখন আমি তোমার প্রশ্নে যাইতে চাই। তো ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের বিনোদন আপনারা এই পেজ থেকে পেয়ে থাকেন। তো উৎসাহ বাড়িয়ে দেবেন। তো তোমার প্রশ্নটা কি ছিল আবার বলো। যে টাঙ্গাইলের যে আর্টিস্টগুলো ছিল যাদের সাথে আপনি অভিনয় করেছেন, বিশেষ করে আমাদের ভাদাইমা টিমের, এর মধ্যে কারা কারা আপনার সাথে বর্তমানে নেই এবং কি মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে? এখন অন্য জনের অন্য শিল্পীদের সাক্ষাৎকার কীরকম হবে আমি জানি না, কিন্তু আমার অনুষ্ঠান, আমার সাক্ষাৎকার অন্য সিস্টেম। যেমন এই রবি চেঙ্গু ভাই, মানুষ মারা যায় কিন্তু মানুষের কথাকল মারা যায় না, কথাকল জীবিত থাকে। এই রবি চেঙ্গু ভাই আমাকে একসময় বলতো, কালীবাড়ি, তার বাড়ির সামনে একটি কালীবাড়ি একটা চা স্টলে বসে বলতো যে, রহিম তুই হলো আলুর গোড়া, কারণ তুই ব্যাগ তরকারি খাড়স। যদিও আর কি সরছে বলছিল, কিন্তু কথাটা সত্য। কারণ এই কথাটা সত্য বলে আমি এই কারণেই, আমার ভাগ্য হয়েছে ভাই আসান ভাইয়ের সাথে কাজ করার, রবি ভাইয়ের সাথে কাজ করার, এবং ইমরা আর একটা টিম ছিল
ছোট বাসেলে মানে বড় বাসেলার আয়ুব ভাই, আবুল ভাই, কুরআন ভাই, তাদের সাথেও কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। সেই কারণে আমি মনে করি যে রবিবার ওই কথাটা সত্য যে আমি আলুর গোড়া, মানে তাদের সাথেও একটা সুসম্পর্ক ছিল। স্টেজ প্রোগ্রাম অনেক করছি, ক্যাসেটও কাজ করছি, আবার আমরা ভাদাইমে টিমেও কাজ করছি, প্লাস তার সেরা ভাদাইমে সুনামে ওরে আমি নিজে তৈরি করে রিহার্সেল দিয়ে দিয়ে ওরও প্রতিষ্ঠিত করে ওর সাথে অনেক কাজ করেছি। এবং দর্শকের ভালোবাসায়, আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় ইন্ডিয়াও কয়েকবার গেছি। আমাদের এই ভাদাইমের টিম 14 বার গেছে আসান ভাই, কিন্তু আমার 14 বার যাওয়ার সৌভাগ্য নেই, আমি 2-3 বার গেছি। তো এটার অ্যান্সার দিলাম এটা। এখন পরবর্তীতে আর কিছু জিজ্ঞাসা করবো। যাই হোক, আসলে আমাদের যে মানুষ আমার মারা গেছে কারা, এটা মেন কথাটা বাদ পড়ছে। তো ইমরা এই সাইডে মারা গেছে আমাদের শ্রদ্ধেয় আসান আলী ভাই ভাদাইমে, রবি সিংকু ভাই। তারপরে তারও আগে একটা মুরব্বী ছিল, ওটারে হয়তো অনেকে পরিচয় ওইভাবে চেনে না, নাম ছিল আসগর ভাই। তিনি স্টেজে কাজ করতো, কয়েকটা ক্যাসেট ও সিডি বাজারে কাজ করতো, বয়স্ক একটা লোক। তারপরে ইমরা আসছিল বড় বাসালিয়া, আয়ুব ভাই, আবুল ভাই, কুরআন ভাই, হ্যাঁ, আমাদের জামান ভাই, ফরিদ ভাই, এরা অনেকেই মানে যেটির নাম করলাম পরেরই মারা গেছে। যাক, এই যে টাঙ্গাইলে তো অনেকগুলো টিম ছিল। মোতালেব মারা গেছে, আমাদের আরেকটা লোক ছিল উজ্জ্বল নামে, মোতালেব, তিনিও মারা গেছে। টাঙ্গাইলের সেই সিডি জগৎ থেকে ইউটিউব পর্যন্ত অনলাইন জগতের মিলিয়ে অনেকগুলা টিম ছিল। হ্যাঁ, তো আমাদের সিডি বাজারে যখন আসান ভাই ভাদাইমের টিম তৈরি করলো, তখন আমাদের টাঙ্গাইলি 27টা টিম হয়েছে আসান ভাইরে ডাউন দেওয়ার জন্য। 27টা টিম, 27টা টিম ধরে আস্তে আস্তে টাকা পয়সা নিজের টাকা ভাঙ্গা ভিডিও বানাইতে তারা একবারে ধরা খাইয়া হেসরা বাদ দিল। কিন্তু আসান ভাই টিকাই আসাল মাঠে, আমরা এখন পর্যন্ত তার ছাত্র হিসাবে মাঠে ঠিক আছি। ঠিক আছে। 2006 সাল থেকে এখন 2026, তাহলে হিসাব করো। তাহলে টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় টিম আপনার বলে কোনটা মনে হয় যে সবচেয়ে জনপ্রিয়? সব থেকে জনপ্রিয় এক কথা, এটা কানার ভাই অন্ধ জানে, ভাদাইমে ভাদাইমে। অরিজিনাল আসান ভাদাইমে জীবিত থাকা পর্যন্ত। এখন যে মারা গেছে তাও আমি মনে করি জনপ্রিয়। কি রে, তার কবরের সাইনবোর্ড নিয়ে আমার সে ভিডিও বানিয়ে মিলিয়ন মারতেছে, ঠিক আছে? তার বাড়ি যায় বাইরে থেকে ক্যামেরা দিয়ে ভিডিও কইরা কইরা তার জুতা, মোটরসাইকেল, হেন্না থাম্বেল বানিয়ে মিলিয়ন বিক্রি করছে। তাহলে মহিলা যাওয়ার পরেও তারা এত বাইরে আলছে, তাদের নামের উপরে মানুষ মিলন হইতেছে। আর কি বলতাম ভাই। যাক, ধন্যবাদ আপনাকে। আপনি এর আগেও আসলে অনেক প্রশ্ন আপনারা শুনে ফেলেছেন। রহিম ভাইরে আমি একই প্রশ্ন দুইবার করতে চাচ্ছি না, কারণ আপনারা যারা আমার এই পেজের থেকে ভিডিও দেখেছেন আপনারা জানেন রহিম ভাইয়ের কাছ থেকে মূল্যবান সব কথা আমার আগেই নেওয়া শেষ। এই কারণে একই প্রশ্ন তাকে দ্বিতীয়বার আরেকটা করতে কথা চাই বলি না। ভাই, কথা আসলে ওই যে বললাম যে আমি অনেকের থেকে ব্যতিক্রম, কারণ আমার 2006 সাল থেকে কাজ শুরু করছে। আমি 2007-এ হয়তো এই টিমে ঢুকছি, আমার বেশি সম্ভব। তো বিপুল খন্দকারের মাধ্যমে আসা যাবে বললো, বিপুল খন্দকারের মাধ্যমেই। তো আমার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল প্রথমেই, তখন থেকে আমার উৎসাহ অভিনয় জগতের বাড়লো। যেমন শুটিং শুরু হয়েছে, আমি পিছিয়ে পড়ছি, দৌড়তে যাওয়ার পরে আমার খালি একটা ডায়লগ শিখিয়ে দিল যে আসান ভাইয়ের সাথে এই ডায়লগটা দিবি। কী ডায়লগটা সবারই পরিচিত। আমি আসান ভাইরে বলছিলাম, একটা মুরগি হাতে নিয়ে আসান ভাই চাইতেছিল সিডি বাজারে, তখন ওই অ্যালবামটার নাম আসলে বাদাম এখন খেবা ধরছে, নামের সাথে কাজেও কাম হয়েছে, খুব খেবা ধরছে। তা আমি আসান ভাইরে বলছি, কিরে পচা মুরগি কিনালি? আসান ভাই মুরগি কিনালাম, এই মুরগি নে আমি বামু ডিম দিব, বাচ্চা দিব, বাচ্চা পেয়েছে, এটা করবো ওটা করবো, তারপরে একটা হুন্ডা কিনবো, হুন্ডা আমি উগাট উড়াবো নে, ব্রিজ উড়াবো নে, স্টার দেবো, হুন্ডা পিপ পিপ করবো। আমি আবার মেলাডি ডায়লগ তো সংক্ষেপে দিলাম, আসান ভাইয়ের মতো তো আর কেউ হতে পারবে না। আসান ভাই তো আসান ভাই এই ডায়লগটা শোনার পরে আমি আবার কইছি, শালা পাগল, ষাঁড়ের ভূত আমি না গার না হুন্ডা পিপ পিপ করবো। আসান ভাই এই যে একটা ডায়লগ ইন্ডিয়া যাওয়ার পরে 2007 সালে করলাম ক্যাসেটটা, ইন্ডিয়া যাওয়ার সাথে সাথে যেই দেয় হেই এই ডায়লগটা, কিরে পচা মুরগি কিনালি, আত্মতৃপ্তি পাইছি। আশা যেমন বললো, আশা ছিল ওই কাছেটা খেপা ধরছে না। আচ্ছা, ওই যে আরেকটা যে কৌতুক ছিল আপনাদের, আশা মনে হয় সম্ভবত গানে থাকতে পারে, কিন্তু ও সিকোয়েন্সে ছিল না। গানও ছিলাম, ওইটা আমি ছিলাম। ওইটার পরের অ্যালবাম থেকে আশা আবার ও তো ঢুকলো টাঙ্গাইলের শাড়ি হলে তোমার এই রাখতে, ওই একটা সুরে যে গান আছে, তারপরে চেলি তোর বাপ দিকে এই না ছিল। যাই হোক, সর্বশেষ কথা তো আসান ভাইয়ের কথা, অভিনয়ের কথা, গুণের কথা বলে শেষ করতে পারবো না। তিনি আসলে একটা হাসির রাজা। তিনি হঠাৎ করে এমন কথা কইতো, আমরা শুটিং বাদ দেব একটা গইর পারতাম হাসতে হাসতে। একটা সড়ক কইতো, কিরে গেডিং আলাবাড়ি, মানে গেড আলাবাড়ি কইতো, গেডিং আলাবাড়ি।
হুদাই Getting along. আবার ওই যে অগ কইতো শালি কাকা টানা হারালে আগুন দিব রে হের তো একটা কুদুনি দামি কুদুনি, হ্যাঁ। অন্যরকম একটা মজা পাইছে পাবলিক। এই যে একটা চারা গাছের গল্প আছিল যে চারা গাছ কিনবো সেটা বড় হবো সেটা কাইটা নৌকা বানাবো এর নৌকা ক্ষেতের উপর দিয়ে গেছে এইটা হই না আসা পারে যে মাইর দেয় এই গল্পটার কথা মনে আছে এটা কিন্তু অনেক আগের পুরাতন একটা গল্প ও তো ওই সময় করছিলাম এটা করছিলাম আমাদের শিল্পী আজিজুল আছে না কণ্ঠ দিত ওর বাড়িতে করছিলাম। যাই হোক আশা আপার কাছে আমার একটা প্রশ্ন এই যে এত এত টিম তৈরি হয়েছিল তখনকার সময়ে তো আপনি কোন কোন টিমের সাথে কাজ করেছেন? আমি টাঙ্গাইলে খালি ভাদাই মারি আর হইলো যে আয়েব ভাইয়ের কথা যে বললো আমি আয়েব ভাইয়েরই কাজ করছি। আর আশাকে কারো আমরা কাজ যখন করিনি। পাইলাম তখন ওই আশার একটা মিষ্টি হাসি ছিল, এখনো যদি ওই হাসিটা আছে দেখো খেয়াল করে, হ্যাঁ আছে। তোর হাসিটা খুবই মজা। যখন গানে কাজ করতো আমরা কোলোর শটটা আমরা এখন তো হলো দর বলা দে মারি কি এর আবার কান্দা গাড়ি এখানকার এই যে গল্প মান নাই, গল্পেরও কোনো ফুর্তি নাই, কোনো স্বাদ নাই। আগে যখন কাজ করতাম আমরা একটা গল্প দুইটা গল্প করতাম সারা দিন বেড়ে সারা রাত বেড়ে সারাদিন পরের দিন কে তোকা একটা অ্যালবামের কাজ করতাম আমরা 27টা দিন বেড়ে। আর এখন এক মাস তুমি শুটিং এ মানে মাল সারবা ক্যামেরা দিয়ে শুটিং করো একদিনে একদিনের একদিনে তাহলে আগে আমরা 4-5 দিন পরে গল্প মিলাইতাম মিটিং করে কৌতুক বানাইতাম। আর এখন এই যে নাই ধরছে নাই কাঠ পাড়াবো পাইকারাবো বেচবো ইনে খারাই থেকে গল্প গল্প হয়ে গেল গা, এই জন্য এত ডিফারেন্স। যার দর্শক বন্ধুরা আপনারা টাঙ্গাইলের এই বিখ্যাত ভাদাইমা টিমের যে সাক্ষাৎকারটি আজকে দেখতেছেন আপনারা অনেকেই অনেক তথ্য অনেক আগে থেকে পেয়েছেন। আমি এর আগেও কিন্তু আপনাদের অনেকগুলা সাক্ষাৎকার মানে উপহার দিয়েছি, সেখানেও কিন্তু জনপ্রিয় এবং পরিচিত ফেজ অনেকেই ছিল। তো আজকে একসাথে আমরা তিনজনকে পেয়ে খুবই খুশি। এই পাশে আমার আছে মোতালেব মল্লিক দাদা, সেও কিন্তু খুব পুরাতন অভিনেতা সেই ভাদাইমা ক্যাসেটের। তো আজকে দাদার দুইটা কথা শুনবো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। এই যে আপনি তো দীর্ঘদিন ধরে ভাদাইমা ক্যাসেটে অভিনয় করেছিলেন, তো শুরুটা কার সাথে কিভাবে হয়েছিল যদি একটু শর্টকাটে বলতেন? শুরুটা আমি তো অতি ফার্স্টের থেকে ছোট্টবেলার থেকে আমি ওই যে নাটক যাত্রা হইতো না, নাটক যাত্রার মধ্যে কৌতুক করতাম। তারপরে আমি আমার হিঙ্গানগরের দলে একটা সঙ্গের দল ছিল, ওই সঙ্গের দলে আমি সং করতাম, মেন জোকার ছিলাম। ওই মেন জোকার সঙ্গের দলে ওই জায়গায় জায়গায় এমনি বড় বাসালেগোর সাথে যখনই রবিগোর সাথে কন্টেস্ট পড়তো কম্পিটিশন, তখন রবিরা আসানটা আবার আমারে নিত, নিয়ে ওই স্টেজ প্রোগ্রামে ওই বড় বাসালেগো ওড়াইতেন। তাহলে বলতে গেলে একটা জিনিস বলা চলে যে আপনি একদম অনেক পুরাতন শিল্পী, শুধু যে ভাদাইমা ক্যাসেটে অভিনয় করে যে প্রথম যাত্রা শুরু করেছেন তা নয়, এর আগেও আপনার ভিডিও অথবা আপনার স্টেজ প্রোগ্রাম ছিল। স্টেজ প্রোগ্রাম পরে আরো 30 বছর আগে তা। ও যাক অনেক ভালো। তাহলে এই যে আমাদের ভাদাইমা রবি চেঙ্গু ভাই তাদের সাথে যে আপনি অভিনয় করছেন তাদের দুই একটা স্মৃতি যদি আপনি বলতেন। ও স্মৃতির মধ্যে আমারও তো বিপুল ভাই 1 তারিখে বিপুল ভাই নিয়ে গেল যে তুই তাহলে সিডিতে অভিনয় করে দে। পরে বিপুল ভাই ওইখানে যাইয়া পরে সিডিতে অভিনয় করে দিলাম। ওই সময় আশাও ছিল আমার সাথে। আশাও ছিল? হ্যাঁ, আমি যখন অভিনয় করি তখন আশা ওইটার মধ্যে আশাও ছিল। আপনাদের দুইজনের প্রথম অভিনীত একটা ক্যাসেটের নাম কিন্তু আবার আমার মনে আছে, সেটার নাম হচ্ছে ভাদাইমার সাথে ভাবির বিয়ে। হ্যাঁ, ভাদিমার সাথে ভাবির বিয়ে। এই ক্যাসেটে কিন্তু আপনারা দুইজন প্রথম একসাথে যুক্ত হন, মনে আছে? এই ক্যাসেটটা কিন্তু প্রযোজনে আমাদের দাদা ছিল। হ্যাঁ, হ্যাঁ হইতে পারে, অনেক কাজ করা হয়েছে না, রঘুদা ছিল। রঘুদার কাজ। হ্যাঁ মনে আছে, ওইটার মধ্যে দাদা একটা কেইসা ঠাকুরের অভিনয় করছিল, কেইসা ঠাকুর। যাক অনেক ভালো লাগলো। এই অভিনয়টা করছিলাম যে ওই যে মনে করেন যে ওই যে এইটা মনে করেন যে কাঁঠাল বিক্রির ওইটা, যে মমতাজ যে কইছে ঠকাইলে ঠকিতে হয় বেশি গুণা করি, কাঁঠাল খেয়ে সব করিমগঞ্জ গু খাওয়াইয়া বাড়ি। মানে মানুষের ঠকাইলে নিজের ঠকুর লাগে, মানুষের ঠকাও দেখে নিজের গো তুমি নিজে বাড়তে খাইলে। কথাটা বোঝো নাই? আচ্ছা এইটা তারপরে আবার কি করছে, আবার ওইটার মধ্যে ওই যে আমি যখন ওই যে কয় যে ও আমি কই এই আসান রেক পাইলে কই যে আমি আসান কয় আর এক পাইলে আমি কই যে ইরিমিরি শিক্ষা তোর মায়ের ভিক্ষা, আসান কয় যে ইরিমিরি টিন তোর মায়ের ডাক্কা দেহি দেবার আবার নেই মানে ওই ফেলে মানে আর মিলতে দিদি নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা এই যে পার্সনগুলো নিয়ে বসেছি তারা যদি সারাদিনও কথা বলে তাদের কথা কিন্তু শেষ হবে না, কারণ আপনারা জানেন যে তারা অতিরিক্ত কমেডি এবং এই সমস্ত ফানি কথা বলতে বলতে তাদের মাথায় কিন্তু এখন অনেক প্রচুর কথা গিজগিজা। তারা যদি একটা কথায় কথা বারে মরতে পারে কি
এই যে ইতিহাস তুলে আছে খালি আমার দৃশ্য হয়েছে বাইরে রবিবার নাকি শুটিং করবা যায়, এই আষাঢ় নাকি শুটিং করবা যমুনায়। ওই যে আপনারা লোকার মধ্যে গান শোনেন নাই, হ্যাঁ। টাঙ্গাইলের শাড়ি হলে হাই রে, এই সুরের গানটা তো শুনছেন? হ্যাঁ, এই না যমুনায় আমরা অভিনয় করছি, শুটিং করছি। চোরের চিনগো না আমার কান্দে, আসান আমার বাইক না থেকে আমার বাড়িতে চুরি করবা যায়, কান্দের উপরে নিয়ে যায় নাকি। এইরকম হাজার হাজার মানে কথা, অভিনয়ের স্মৃতি, কাহিনী হিসাব ছাড়া। জামান ভাইয়ের বাড়িতে শুটিং করবার নিয়ে আস্তে আস্তে আমরা বলবো ছিলাম, মানে জামান ভাইয়ের এক পোলা আসাল পিচ্ছি দাড়ি নাগাই দিয়ে আসানের হসুর বানাইছি। ঠিক আছে, কত ডায়লগ আছে ভাই। আর এক সময় আর একটা সাক্ষাৎকারে আপনাদেরকে আরো বিনোদন দিব। তো সবাই ভালো থাকবেন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এখন দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, আপনারা এটা কমেন্টে বলবেন। আপনাদের যদি মনের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্টে আপনারা এই প্রশ্নগুলো করে যাবেন, আমি এগুলা খাতায় নোট করব। পরবর্তী কোনো সাক্ষাৎকারে আপনাদের সেই প্রশ্নগুলো আমি সরাসরি সেই আর্টিস্টদের করব। এবং যদি আমার সাক্ষাৎকার হন বাসান যে আসারণে আর একটা সাক্ষাৎকার আসান ভাইয়ের একবারে 2006 সাল থেকে এই 26 সাল পর্যন্ত, মানে মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের ইতিহাস শুনবেন। আসান ভাইয়ের জীবনে বাস্তবে তিনি কি ব্যবসা করছে, কিভাবে চলছে, হ্যাঁ, তারপরে শুটিং আওয়ার আগে কি ছিল, শুটিং আওয়ার পরে কি হয়েছে, ইন্ডিয়ার ইতিহাস আছে, শুটিং এর মেলা ইতিহাস আছে, আছে না আশা? আছে। হাসি কান্না বহু ইতিহাস আছে। অনেক। কমেন্ট করবেন, এই চ্যানেলের মালিক আমাকে আবার ফেরা টেহা খরচ করে আইনে বিভিন্ন গুপ্ত কথা আপনাকে শোনাবো, আমরা আপনাদেরকে দিব উপহার। কি কন, কমেন্ট করলি সে আমাকে আনবো। পরবর্তীতে আপনারা আর কোন কোন অ্যাক্টরের এই সাক্ষাৎকার দেখতে চান এটাও কমেন্টে বলবেন। ধন্যবাদ সবাইকে। আমি আজকে আসি টাঙ্গাইল জেলায় আমাদের সেলিমপুর এলাকায়, আমাদের মোতালেব মল্লিকদার বাড়ি, এটা নিজ বাসভবন। তো এখান থেকে এই ভিডিওটা আজকে চিত্রায়ন করলাম। আমার আশা আপার জন্য দোয়া করবেন। দোয়া করবেন, দোয়া আশা করবেন। জানি জামাই বাড়ি বালালে থাকা হারে, জামাই জানি কথা বলি ব্যক্তি কথা শোনা হারে। সবাই কিন্তু আশা আপার জন্য দোয়া করবেন। সত্যি উনি অনেক দুঃখী মানুষ, ওনার দোয়া করবেন, ওনার জানি আরো ভালো হয়। ওনার জানি আমরা সর্বশেষ সক্ষম। যাই আর কি ঠাট্টামি, আমরা কৌতুকের শিল্পী তো আসলে ওই যে কইলাম যে অনেক কথা, এই যে আনারা শুটিং করবা যে শয়তানের দোরসাল, এই কাহিনী কমার নিলে তো আপনারা আস্তে আস্তে মরবেন। পরবর্তী সাক্ষাৎকারে এই কাহিনীটা কমু। শুটিং করবা যে আমরা আগে তো বুম দিয়ে শুটিং করতাম, বাঁশ বাঁধে। এই বুমের বাঁশ কাটবার গেছিলাম, এই বাঁশের মধ্যে শয়তান আসাল। কিভাবে শয়তানের দইরে কিভাবে শাস্তি দিছে আমাকে, এই কাহিনী আমার বাস্তব কথা ভাই। আমি জীবনে কোনদিন আমার এত মিথ্যা কথা কই না। এই কাহিনী পরবর্তী একটা সাক্ষাৎকারে তুলে ধরবো। তো আশা খুবই ভালো ভদ্র একটা মেয়া, তো ওর জন্য দোয়া করবেন। শুটিং আগে অনেক করতে, এখন করে না, 3-4 বছর ধরে স্বামীর সংসার করে। আমরা দোয়া করি স্বামীর সংসার করুক, কিন্তু স্বামীরে ঠিক রাখে দর্শকের বিনোদন দেওয়ার জন্য একটু মারে থাকুক। হ্যাঁ, ঠিক। আপনাদের সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।